কেটে গিয়েছে আরো 2 দিন। এই 2 দিনে মায়েরা অসংখ্যবার কল করেছে, মেসেজ করেছে ইহামকে, অথচ লোকটা ছিল পাষাণ নির্বিকার। তার এত এত কল, আহাজারি, আবেগ মেশানো বার্তার কোনো উত্তরই আসে না। মায়েরা ভেবে ভেবে অস্থির, ওই লোকটা এতটা স্ট্রং, এতটা নির্দয় কিভাবে হতে পারে? অথচ কিছু কিছু ক্ষেত্রে মানুষটা পরম যত্নশীল, একদম মোমের মতো নরম। কিছু কিছু ক্ষেত্রে নিজের সবটুকু ভুলে আগে তার অসুবিধার কথা চিন্তা করে। একটা লোক 2 ধরনের চরিত্রের এতটা শক্তভাবে কিভাবে পালন করে? 2টা দিন ধরে মেয়েটা কেঁদে কেঁদে অস্থির, খাওয়া ঘুমও বাদ দিয়ে দিয়েছে, ঘর থেকেও বের হয় না, সারাক্ষণ ফোনটা নিয়ে বসে থাকে আর ফ্যাস ফ্যাস করে কাঁদে। এই ছিল কি তার কপালে? সে যে এত শক্ত কঠিন মনের মানুষের জন্যে না, এই পাষাণ মানবটার সাথে তো সর্বাধিক সামলে উঠতে পারছে না সে। কখনো নিজের কাছে মনে হয় ওই লোক তার কাছে সবচেয়ে আরামের, সবচেয়ে স্বস্তির। মানুষটার কাছে থাকলে দুনিয়ার সকল শান্তি তার দুয়ারে এসে ভিড় জমায়। আবার কখনো লোকটার পাষাণ কঠিন দিকটা তার কোমল হৃদয়কে দুমড়ে মুচড়ে নিঃশেষ করতে এক বিন্দুও ছাড় দেয় না। এই 2 অনুভূতির যাতা কলে সে পিষ্ট হয়ে যাচ্ছে। অসম কষ্ট তার যন্ত্রণায় সে কখনো কখনো ঠিক করে নেয় ওই লোকটার সাথে থাকা দায়। সকাল থেকে মায়েরা ঘর থেকে বের হয়নি, 10টার উপরে বেজে গেছে। কাল সারাটা দিন মনে হয় না কিছু খেয়েছে, 1 কাপ চা আর অর্ধেকটা রুটি ছাড়া। ফাতেমা বেগম 3-4 বার ডেকে গিয়েছেন খাবারের জন্যে, সে উত্তর করেনি। আজ সকাল থেকে তার নিজেরও রাগ হচ্ছে, দৃঢ় হওয়ার চেষ্টা করছে নিজের ভেতরে। মানুষটাকে আর কল দিবে না সে, যা খুশি করুক ওই লোক। ওই মানুষটা এতটা পাষাণ হলে সে কেন পারবে না? ইহাম লাগাতার কল করছে মায়রাকে, মেসেজ করছে হাজার খানিক। মেয়েটা ফোনের কাছে বসেও সব দেখেও ধরছে না কোনো কিছুই। 2 দিন যে এতবার করে সে কল করেছিল, তখন ওই লোকটার কোথায় ছিল ফোন? বলবে এখন তার ফোনটাও বাথরুমে পড়ে গিয়েছিল, তাই কল ধরেনি। বুঝুক মজা, ওই ভণ্ড লোকটা এড়িয়ে চলার যন্ত্রণাটুকু কতটা ভয়ানক। ফাতেমা বেগম অনবরত দরজায় কড়া নাড়ছেন, বারবার বলছেন দরজা খোল। 2 দিন ধরে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেললেও দুপুরে ভরপেট খেয়েছে আনন্দের সাথে। লোকটাও একটু বুঝুক, ইগনোর করা কেমন লাগে। কিরে মায়েরা, দরজাটা খুলবি? জামাই কলে আছে তো। কপাল কুঁচকায় মায়েরা, নাক ফুলিয়ে মুখ ভ্যাংচে। উম, যত সব ঢং। কল না ধরলেই পেয়েছে এক শাশুড়ি, তার কাছে নালিশ মারে। যা খুশি করুক, তবুও আজ ধরবে না সে কল। কিরে, দরজা খোল, ছেলেটা কখন থেকে কল করছে। করুক, আমি ঘুমাচ্ছি। তুই ঘুমালে কথা বলছে কে? আমার আত্মা। যাও এখন এখান থেকে। আরে বজ্জাত মেয়ে, আগে তুই দরজাটা খোল, একটু তো কথা বলে নে। মায়েরা মা, ছেলেটা রাগ করবে। করুক, আমি যখন তাকে কল দেই সে তো ধরে না। আচ্ছা, তুই কলটা এবার ধরে দেখ কি বলে। ছেলেটা বলছে খুব দরকারি কথা আছে, একটু কথা বলে দেখ না মা। মায়েরা বালিশ কোলে নিয়ে ভুরু কুঁচকে বসে আছে। মায়ের প্যানপ্যানানি ভালো লাগছে না তার। সে এটাও জানে যতক্ষণ ওনার জামাই বাবার সাথে কথা না বলবে, ততক্ষণ থামবে না তার মা। একটু পর পর কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করবেন। আর বড় কথা, নিজেকে যতই শক্ত রাখুক, তার নিজেরই যে কথা বলতে ইচ্ছে হচ্ছে না এমনও নয়। তুমি যাও, আমার ফোন দিয়ে কল করছি, তাড়াতাড়ি কর মা। মায়েরা সময় লাগিয়ে মিসড কল দিল ইহামের নাম্বারে। কল দিলেও সেই তো কেটে নিজেই ঘোরাবে। তো কি দরকার লম্বা করে কল করা? তার চেয়ে মিসড কলই ভালো। এমনিতেও তার ফোনে টাকা নেই, ব্যালেন্সের কোনো প্রয়োজনও পড়ে না তার, তাই বলেও না। আর লোকটা যতই শক্ত নির্দয় হোক, দায়িত্বের দিক থেকেও চরিত্রের মতোই শক্ত দৃঢ়। তার সকল প্রয়োজনীয় জিনিসের খরচপাতি নিজ দায়িত্বে লোকটা সব দিয়ে থাকে। হ্যালো। মায়েরা নিশ্চুপ। আছো, কথা বলছো না কেন মায়েরা? মুখে স্কচটেপ লাগিয়েছি আপাতত, তাই কথা বলতে পারছি না। আপনি কি বলবেন তাই বলুন। কতগুলি কল দিয়েছি তোমায় মায়েরা, ফোন তোলনি কেন?
একই প্রশ্ন যদি আমি আপনাকে করি তখন কি বলবেন? হুম, ইহাম চুপ। কি হলো, এখন চুপ করে গেলেন যে? মায়রা লিসেন, তোমাকে আমি বলেছি না হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা একান্ত পার্সোনাল, খুব গভীর ব্যক্তিগত। আমাদের দুজনের মাঝে যত যাই হোক এখানে কখনো তৃতীয় ব্যক্তিকে আনবে না, বলিনি তোমায়? ইহামের জলদগম্ভীর গলায় প্রশ্ন করার ধরনটা মায়েরা বুঝল। কি কারণে এটা বলেছে সে তাও জানে। মোটা গলায় তাই নিজেও জবাব দিল এবার। আমি কি আপনাকে বলেছি আমুকে কল দিন? আপনি নিজে থেকেই তো ওনাকে কল দিয়েছেন, তা আমার ওপর এখন দোষ চাপানো হচ্ছে কেন? কলটা ধরলে কি আমার ওনাকে ফোন দিতে হতো, নাকি আমাকে ওনার কাছে ডিসকমফোর্ট ফিল করতে হতো বলো? কোনো জবাব দেয় না মায়েরা। কি হলো, কথা বলছো না কেন? আমার কিছু বলার নেই। আপনি কি বলতে ফোন করেছেন বলুন। ওপাশ থেকে মানুষটার দীর্ঘশ্বাস ফেলার শব্দ আসে, তবুও মায়েরা চুপ থাকে, কোনো প্রশ্ন করে না। মিনিট এক সময় নিয়ে ইহান জানায়, পরশু রাতে অ্যাক্সিডেন্ট করেছি। এতক্ষণ মায়েরা গা ঝাড়া ভাবে কথা বলেও শেষের বাক্যটা তাকে স্তম্ভিত করে দিয়েছে। কানের পাতলা পর্দায় ঠেকলো বিজলির মতো ঝিলকে উঠছে। পুরো আকাশটাই বুঝি মাথায় পড়েছে তার। হতবিহ্বল বিমূঢ় মায়েরা তৎক্ষণাৎই বুঝলো না কি করবে কি বলবে, শুধু টের পেল পাথরের মতো জমে গিয়েছে সে। তবুও আমাকে না জ্বালালে তোমার চলে না, তাই না বিয়াদব মেয়ে? কথাটায় এত কোমলতা মায়া মিশিয়ে বলল ইহাম যে এই প্রথমবার মায়রার বেয়াদব শব্দটাকেই বড্ড শ্রুতি মধুর, আপন এবং স্নেহেরও লাগলো। যেন শব্দটার মাঝে মানুষটা ভেতরে লুকানো আবেগটা গুজে দিয়েছে সঙ্গোপনে। লোকটা বাহির থেকে যতই কঠোর হৃদয় দেখাক না কেন, মানুষটার গহীনটা বড্ড কোমল মোলায়েম, যা লোকটার কাজের গভীর মর্মার্থে লুকিয়ে থাকে। হঠাৎ মায়েরা ফুপিয়ে উঠল। মেয়েটার নাক টানা ফ্যাস ফ্যাস শব্দ শুনে ক্রু হাসে ইহাম। মোলায়েম মৃদু কণ্ঠে বলে, হেই মাথা মোটা মেয়ে, কাঁদছো কেন? আমি সুস্থ আছি, বেশি কিছু হয়নি, কান্না থামাও প্লিজ। ইহামের নরম গলার স্বর আরো গলিয়ে দিচ্ছে মায়েরাকে। ফুপানি বাড়ছে মেয়েটার। শুনে শোনো প্লিজ, কান্না থামাও। দেখো, তোমার কান্নার শব্দে আমার কানের পর্দা বিরক্তিতে ফেটে যাবে। মায়েরা নির্বাক থেকে কাঁদে শুধু। ট্রাস্ট মি মায়েরা, তোমার কান্নার স্বর আমায় যেমন বিরক্তিতে রাগ তোলে, তার চেয়ে বেশি বুকের বাঁ পাশটায় সূক্ষ্ম এক চিনচিনে ব্যথা আমায় আরো বেশি অশান্তি দেয়, যন্ত্রণায় খুব করে ভোগায়। কান্না থামাও জান। ইহামের ভাঙা স্বর অধৈর্য করে তোলে মেয়েটাকে। শব্দ করে কেঁদে বলে, আপনি এখন কেমন আছেন ক্যাপ্টেন সাহেব? আগে কান্না থামাও, পরে বলছি। আমি ভিডিও কল করছি, আপনি ধরুন। মায়েরা কল কাটে। ঝাপসা চোখের কারণে কিছুই দেখতে পায় না স্ক্রিনে। ব্যস্ত ভঙ্গিতে মেয়েটা তাড়াহুড়ো করে চোখের পানি মুছে হোয়াটসঅ্যাপে ঢোকে। কোথায় ব্যথা পেয়েছেন দেখান আমায়। রিল্যাক্স, আই অ্যাম ফাইন। হাতে আর পায়ে সামান্য একটু চোট পেয়েছি, অল্পতেই সেরে যাবে। আপনি দেখাবেন? এমনিতেই 2 দিন কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছিল মেয়েটা। আবার কান্নার ফলে একটা স্নিগ্ধ বাচ্চা সুলভ ভাব এসেছে। টসটসে রঙিন গাল, টকটকে নাক, তুলোর মতো তুলতুলে ঠোঁটগুলি ভেঙে কাদার দৃশ্য সব যেন ইহাম ভোর লাগা চোখে চেয়ে আছে। চোখে মুখে তার মোহ, নেশায় যেন তীক্ষ্ণ, চোখ দুটিও ঘুরে টালমাটাল। মাতোয়ারা কণ্ঠে বিড়বিড় করে বলল, তোমার চেরির মতো নাকে কামড় দিতে ইচ্ছে করছে মেরি জান। লজ্জায় মায়েরা খানিকটা সংকুচিত হলেও নাক টেনে চোখ মোছে। একটুও এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না ধড়িবাজ লোক। আপনি বড্ড চালাক, তা আমি জানি। কোথায় ব্যথা পেয়েছেন সেটা আগে দেখান। বললাম তো মায়েরা, বেশি নয়, বাদ দাও। আগে আমায় বলো, চোখ মুখের এই অবস্থা কেন তোমার? মায়েরা খেই হারায়। অধৈর্য বিচলিত হয়ে সে উচ্চস্বরে ফোনের মাঝে চেঁচিয়ে ওঠে, আপনি কোথায় ব্যথা পেয়েছেন? আমায় দেখান, অসভ্য লোক। মায়রার এমন উদ্ভ্রান্তের মতো আচরণ আর অস্থিরতা দেখে ইহাম ম্লান হাসে। শান্ত হও মায়রা, দেখাচ্ছি। এমন করার কারণ কি বোকা মেয়ে? বললাম তো বেশি কিছু হয়নি। নাক টেনে টেনে কাঁদে মায়রা, বাচ্চাদের মতো করে প্রশ্ন করে,
এইসব বেশি কিছু না আপনার জন্য, তাই না? মাহিরাকে দেখে স্মিত হাসে ইহাম, বাঁকা হাসি রেখেই বলে, মরিনি, বেঁচে আছি, এটাই তো বেশি না? মাহিরার কান্না আরো বাড়ে। ইহাম যেন পড়ে আরেক বিপদে। এই পাগলকে বলে বলে তো পড়েছি আরেক বিপদে। মায়েরা লক্ষ্মীটা আমার, প্লিজ শোনো আগে আমার কথা। দেখো, ডক্টর তো আর খেয়ে দে কাজ নেই যে অকারণেই সামান্য ব্যথায় এত এত ব্যান্ডেজ করে দিয়েছে। তুমি চিন্তা করো না, আমি 3 দিনে একদম ফিট হয়ে যাব। মেয়েটা কাঁদতেই থাকে। স্ক্রিনে দেখা যাচ্ছে কপালের ডান পাশে ওয়ান টাইম ব্যান্ডেজ, বা হাত ডান পা দুটোই বোধহয় বেশ আহত। ব্যথায় তার কলিজাটা যে খামচে ধরেছে, তা এই পাষাণ লোকটা কি বুঝবে? চুপ, একদম কান্না চুপ। মায়েরার কান্না না থামলে আমি আসলেই কিন্তু তুলে এক আছাড় মারবো তোমাকে। অনেকক্ষণ ধমকাধমকি আর বোঝানোর পর মেয়েটা একটু স্থির হয়েছে। আপনি অসুস্থ, আমি আসি আপনার কাছে। মায়েরার ওই কথায় কতটুকু আকুতি আর অবুঝ আবদার ছিল তা ওর কণ্ঠেই বোঝা যায়। ফোনের স্ক্রিনে দেখা যায় মেয়েটার সরল সোজা স্নিগ্ধ মুখশ্রীটা। ইহাম কোমল অথচ ধীর কণ্ঠে জানায়, প্লিজ মায়েরা, একটু বোঝো। আমি তোমাকে আনতে চাইছি না, তার নিশ্চয় একটা কারণ আছে। একটু ভরসা কি তুমি আমায় করো না? সময় হোক, আমি নিজে আনবো তোমায়। প্লিজ, অবুঝের মতো আবদার করো না। মানুষটার এত বুঝদার শান্ত কণ্ঠে মায়েরা আরও কিছু বলার সাহস পায় না, কিন্তু ব্যাকুল অস্থির মনের আহাজারি উপেক্ষা করতে পারছে না সে। মাথা নিচু করে ক্ষীণ স্বরে বলে, একেবারে জন্যেও নয়। আপনি তো অসুস্থ, ওই সময়টুকু না হয় আপনার সাথে থাকলাম। মায়রার আবদার আর সরল মুখটা কলিজায় বেঁধে, তবুও নিজেকে শক্ত করে জবাব দেয় ইহা, তার কোনো প্রয়োজন নেই মায়রা। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? আমি তো সব দিক থেকে বিবেচনা করেই এমন বলছি, নাকি? নিশ্চয় কোনো কারণ আছে। আর যাই হোক, কোনো রিস্কের মাঝে তোমায় আমি আনছি না। ইহামের শক্ত গলা আর কঠিন মুখ দেখে মাহিরা বোঝে ওই ঘাট তাড়া রকচটা লোকটা আর কোনোভাবেই তার কথা শুনবে না। না নিজের সিদ্ধান্ত থেকে নড়বে, নিজে যা বলেছে তাই করবে। নাক ফুলিয়ে মায়েরা অভিমানী গলায় বলে, ঠিক আছে, গেলাম না আপনার কাছে, করলাম না সেবা। আপনি কি ঠেকায় পড়ে গিয়েছি? আমি কি ঠেকায় পড়ে গিয়েছি? নাকি আমার পেটের পাকস্থলিতে খাবার যাচ্ছে না যে আপনার ওখানে না গেলে আমি মরে যাব? মায়েরা রাগ দেখে ইহাম ঠোঁট টিপে হাসে। তাই বুঝি কারো ঠেকা পড়েনি? কেউ আসতে চায় না তো? না। ওকে, আমি আনতে গেলে যেন তার এই কথাগুলি মনে থাকে, রেকর্ড করে রাখলাম। গাল ফুলিয়ে মায়েরা রুষ্ট গলায় বলে, যা খুশি করুন, পাষাণ লোক, নির্দয় জল্লাদ কোথাকার। ইহাম হাসে। মেয়েটা যেন তার সকল ক্লান্তি অবসাদ করার একেবারে মহা ঔষধ। কাল থেকে যে এতবার কল করছিলাম, ধরলে না কেন? শোধ নিয়েছিলাম। আমায় ইগনোর করা হচ্ছিল তো? বিশ্বাস করো, শরীরটা ফিট থাকলে এর শাস্তি তোমায় উড়ে উড়ে হলেও সামনে গিয়ে দিয়ে আসতো ফাহাদ ইহাম চৌধুরী। 2 মাসে তুহিনের মাঝে অনেকটাই পরিবর্তন এসেছে। লোকটা আগের থেকেই হ্যান্ডসাম ছিল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন লোকটার এত জৌলুস বেড়েছে যা বলার মতো না। যেন যৌবন দুয়ারে খুলেছে মনের সব আনন্দ ঠেলে। পরিবেশের সাথে মনে হয় খুব সহজে খাপ খাইয়ে নিয়েছে মানুষটা। আজকাল তুহিন ভাইকে নিয়ে শিফুর মনে ভয়ের ডালফালা বাড়তে থাকে। ওখানে গিয়ে কি কারোর প্রেমে পড়ে যাবে সে? মেয়েরা যদি তুহিন ভাইয়ের মজে যায়? আচ্ছা, ওখানে গিয়ে লোকটা একদম তাকে ভুলে গিয়েছে না? কথাবার্তা যে খুব কম বলে, 1000 মাইল দূরে থেকেও আলাদা একটা সরু দূরত্ব তবুও বজায় রাখছে মানুষটা। আজকাল তুহিন ভাই প্রতিদিন নতুন নতুন জায়গায় নতুন নতুন বিদেশি বন্ধুদের সাথে ছবি আপলোড করে ফেসবুকে। বন্ধুদের মাঝে যে বিদেশি মেয়ে বন্ধু থাকে না, এমন নয়। আহ মাঝে মাঝেই দেখা যায়, আর তার বুকটা কামড়ে ধরে যন্ত্রণায়। একটা গাঢ় ভয় তাকে করে তোলে আরো অস্থির দিগ্ভ্রান্ত। শিফু রোজ তুহিন ভাইয়ের আইডিটা চেক করে। অ্যাড না থাকলেও বাসায় থাকা অবস্থায় ঘন্টায় ঘন্টায় হয়তো আইডিটা চেক করে, আবার নতুন কোনো ছবি অ্যাড করলো কি না তা দেখতে।
স্কুল প্রাইভেটে নিজেকে ডুবিয়ে রাখলেও দিন শেষে মনের কোণে জোরে বেহায়ার মতো ঘুরপাক খায় কেবলই তুহিন ভাই। আকাশের দিকে তাকিয়ে শিপু উদাস গলায় আওড়ায়, আমায় এত অপেক্ষার অবসান ঠিক কত দূর বলতে পারেন তুহিন ভাই? ১ সপ্তাহে। ইহাম মোটামুটি সুস্থ। কাল রাতে কথা হয়েছিল মায়রার সাথে, আর এখন রাত ১০টা বাজে। এর মাঝে একটা বারও কল দেয়নি লোকটা। এমন তো করে না, খুব বেশি ব্যস্ত হলেও ১ কি ২ মিনিট কথা বলতো তার সাথে বলেই। আর কিন্তু আজ কেন কল করলো না? মায়রা নিজেই কল দিয়েছে ইহামের কাছে। একবার দুবার করে কল হয়ে যায়, কিন্তু লোকটা কল ধরে না। তৃতীয়বারের মাথায় কল দেওয়ার পর কলটা কেটে আসে। মায়েরা ভেবেই নেয় এক্ষুনি কল আসবে লোকটার থেকে। ১ মিনিট ২ মিনিট করতে করতে ৫ মিনিট হয়ে যায়, কল আসে না। মায়েরা চিন্তিত ভঙ্গিতে আবারও কল দেয়। এবারেও কল কেটে যায়, কিন্তু আর কল আসে না। কি হলো? লোকটা কল কেটে দিলেও কল ব্যাক কেন করছে না? শরীর অসুস্থ হলো নাকি আবার? চিন্তা বাড়ল তার। ইহামের শরীর অসুস্থ, এই কথা ছাড়া বাকি সব চিন্তা সে মাথা থেকে সরিয়ে দিয়েছে। অনবরত কল করেই যাচ্ছে ইহামকে। এক পর্যায়ে ইহাম কল রিসিভ করলো। ওপাশ থেকে ধমক সুরে বলল, হোয়াটস রং উইথ ইউ মায়রা? মাথায় কি এই সেন্সটুকু নেই কল কাটছি যেহেতু কাজে থাকতে পারি? সেই আগের রাগে হিংস্র স্বর। মায়েরা কিছু বলতে গিয়েও থমকে যায়। মানুষটা বোধহয় চিবিয়ে চিবিয়ে তার উপরে খুব ক্ষোভ নিয়েই কথাটা বলছে। মায়েরা ঢোক গেলে সত্যি তার মাথায় এমন কোনো ধরনের ধারণা আসেনি যে লোকটা হয়তো ব্যস্ত। তার অবুঝ মন বারবার ঘিরে ধরছিল লোকটার শরীর এর নাকি আবার খারাপ হয়েছে কিনা। ক্ষীণ গলায় বলে, আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে তুমি? ভাবোটা কি তুমি, হ্যাঁ? আমাকে কি একটু শান্তি দিবে না? সমস্যাটা কোথায় তোমার মায়েরা? তোমার এই অবুঝ ন্যাকামো ভাবে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। বিস্তর বিস্ময়ে মায়েরা নির্বাক। মুখের বুলি হারিয়ে সে নিশ্চলের মতো বসে রইল। লোকটা কি সব বলছে? সে কি সত্যি শুনছে, নাকি বেশি চিন্তায় ইহামের কথা ভুল শুনছে সে? আমি টোটালি হাঁপিয়ে উঠেছি তোমার অবুঝ নিরবুদ্ধিতার কারণে। একটা মেয়ে এতটা অবুঝ কি করে হয়? মাথায় কি আসলেই তোমার গোবরের ঠাসা? গভেট কোথাকার! ফাকিং শিট শিট। মায়রার চোখ থেকে পানির কণা আটকে আছে, টুপ করে গড়িয়েও পড়ছে না। ওরাও কি তার মতো জমে গিয়েছে? ভেতরটা এতটা ফাঁপা ফাঁপা লাগছে কেন? আমার আসলে আগেই বোঝা উচিত ছিল আমার সাথে তোমার মতো কম বয়সী একটা মাথা মোটার কিছুতেই যায় না। আমি ডেসপারেট। তোমার মর্জির কোনো ঠিক আছে মেয়ে? কখন কি চাও তুমি নিজেও জানো সেটা? এতটা আহ্লাদি কি করে হতে পারো তুমি? আগে তো আমায় ২ চোখে দেখতে পারতে না, কথার মূল্যায়ন করতে না, এখনো করো না। তবে এখন এত চুকচুকামি কিসের মেয়ে তোমার? কিছু হতে না হতে গাল ফুলিয়ে দাও। এতটা ন্যাকামো কি করে করতে পারো? ড্যাম ইট! কি মনে হয় আমাকে তোমার? চাকরি টাকরি ছেড়ে সারাক্ষণ তোমায় কোলে নিয়ে বসে থাকি? সারাক্ষণ তোমার সাথে ফোনে গদগদ করব এমনটাই ভাবো? স্টুপিড! যখন যা চাইবে সেটাই করতে হবে। কল করে একটু অপেক্ষা করা যায় না? সাথে সাথেই ধরতে হবে। আমাকে তোমার বেকার নিষ্কর্মা লাগে যে সব কাজ ভুলে তোমায় নিয়ে পড়ে থাকবো? আমি একজন সোলজার, আর তোমার মতো বসে বসে শুধু অন্ন ধ্বংস করি না। সারাদিন আমায় কাজ করতে হয়, মৃত্যুকে হাতে নিয়ে ছুটতে হয়। তোমার তোমার পুষলে তুমি থাকো, তোমার পোষালে তুমি থাকো, নয়তো চলে যাও। তবুও এত ন্যাকামি করে বারবার বিরক্ত করতে এসো না আমার কাছে। খট করে কলটা কেটে গেল। এতক্ষণ বহু কষ্টে আটকে রাখা নিঃশ্বাসটা এবার আস্তে ধীরে বেশ সময় নিয়ে ফেলল মায়রা। চোখগুলি ঝাপসা হয়ে এসেছে, বুকটা প্রচন্ড রকমের ভার লাগছে। শ্বাসকষ্টের রোগীর মতো টেনে টেনে মেয়েটা দম নিল। নিঃশ্বাসটাও যন্ত্রণার ভিড়ে কোথাও যেন আটকে গিয়েছে। দমটা বন্ধ হয়ে আসছে কেন? এতক্ষণ ইহামের লাগাতার বলা এত কথার কোনো মানে খুঁজে পাচ্ছে না তার অচল মস্তিষ্ক। সামান্য কয়েকটা ফোন কলের জন্য লোকটা এতগুলি কথার আঘাত করলো তাকে। সে বসে বসে অন্ন ধ্বংস করে? তার ন্যাকামো অবুঝ ভাব বেশি? ওই মানুষটা তার এইসবে এতটাই বিরক্ত? আর আর কি যেন বলল? সব বুঝে পোষালে যেন থাকে, নয়তো চলে যাওয়ার কথা বলল লোকটা ওইভাবে এত ক্ষিপ্ত সুরে।
ইহামের বলা প্রতিটা কথা, প্রতিটা শব্দ তার বুকে তীক্ষ্ণ বিষাক্ত তীরের মতো বিচ্ছে। তার ভেতরটা ইহাম আহত ক্ষত বিক্ষত করে দিয়েছে এক মুহূর্তে। সবকিছুর যেন তার শূন্য লাগছে। ঝাপসা চোখ দিয়ে গলগল করে পানির স্রোত বইছে। নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে যেন একটু কৃত্রিম অক্সিজেন পেলে জানটা বাঁচবে। খিঁচুনির মতো শরীরটা কাঁপছে তার। আটকে আটকে নিঃশ্বাস নিচ্ছে লম্বা সুরে। ফেঁপে আসা ভার বুকটায়। অক্সিজেনের বড্ড অভাব হচ্ছে যে। কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না মায়েরা। তার নির্বাক ভাব যেন তাকে আরো যাতনা দিচ্ছে। চেপে রাখা কষ্টটা ঠিকঠাকভাবে বের করতে পারছে না বলে দমটাও বুঝি এই আটকে এলো। শরীরটা অসম্ভব হারে কাঁপছে তার। ঝাপসা চোখে দেখলো পাশে থাকা ফোনটায় কল এসেছে আবারও। একটা আননোন নাম্বার বোধ হয়। মায়েরার শরীর কাঁপছে, হাত কাঁপছে। কলটা ধরবে তার সেই শক্তিও যেন পাচ্ছে না নিস্তেজ শরীরে। ফোনের দিকে তাকিয়ে মেয়েটা মৃগীরকির মতো করে কাঁপছে। অনবরত কল আসায় মায়েরা কাঁপা কাঁপা হাতে রিসিভ করে, কিন্তু গলা দিয়ে তার কোনো কথা বের হয় না। গলা পাকানোর যন্ত্রণায় পিষ্ঠ কণ্ঠস্বর যেন বরফ জমে গিয়েছে। ওপাশ থেকে ব্যস্ত ভঙ্গিতে কেউ হ্যালো হ্যালো করে। মায়েরা জবাব দেয় না। কাঁপুনির কারণে তার দাঁতে দাঁত বাড়ি খায়। ওপাশ থেকে বারবার হ্যালো বলা কণ্ঠের অধিকারী কে তার স্বল্প সময়ের পরিচিতি মনে হলেও ঠিক ঠাউর করতে পারল না তার অচল অসর মস্তিষ্ক। হ্যালো, হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? আছেন আপনি? সারাদিন বেকার শূন্য মায়রা, নিশ্চল যেন বোবা। কাঁপুনির কারণে নিঃশ্বাসের গতি থেমে আসছে তার। বেশ সময় পর পর অল্প একটু নিঃশ্বাস টানছে মেয়েটা। বুকের ওপর পাহাড় সম ওজন নিয়ে কেউ যেন বসেছে জান কবজের জন্য। হ্যালো ম্যাম, ম্যাম আছেন আপনি? আমি ইব্রাহিম বলছিলাম। এটা ওই ইব্রাহিম না? ওই পাষাণ লোকটার কলিগ লেফটেন্যান্ট ইব্রাহিম? মায়রার চোখ অন্ধকার হয়ে আসে। বুকের চাপা কষ্টগুলি করাল গ্রাসের মতো তার গলা চেপে ধরেছে অসুরী শক্তিতে। চোখগুলি কলিজা ছিঁড়া যন্ত্রণায় নিভে আসছে। কানে ভাসে, ম্যাম প্লিজ রেসপন্স করুন। শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? এদিকে খুব বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে।